আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালের নাস্তা দিয়ে। তো ওই দিন হঠাৎ করে ইচ্ছা হয়েছিল পরোটা দিয়ে ডিম ভাজি খেতে, তো খেলাম, কিন্তু আমার ভালো লাগে না, পরে এবার গ্যাসের জন্য বুক ব্যথা হয়। তারপরে যেহেতু ইচ্ছা হয়েছিল তাই একটু খেলাম। আর এরপর দুপুরের পরে অনেক বৃষ্টি হয়েছিল, তো এরপর আমি যখন ছাদে গেলাম দেখলাম ছাদে এত সুন্দর টলটলা পরিষ্কার পানি, দেখে খুব হাঁটতে ইচ্ছা করছিল, কিন্তু জুতাটা আর খুলিনি। তারপরও পানির মধ্যে দিয়ে একটু হেঁটে বেড়ালাম, খুবই ভালো লাগছিল। আর ওই দিন ছাদে কোনো শ্যাওলা ছিল না, কারণ আম্মু তার 2 দিন আগেই একটা ব্রাশ কিনে দিয়েছিলাম লম্বা হ্যান্ডেল সহ, তো ওইটা দিয়ে ঘষে ঘষে আব্বু আম্মু দুইজন মিলে পুরো ছাদটা পরিষ্কার করে ফেলেছিল, যে কারণে হাঁটতে কষ্ট হচ্ছিল না। আর এদিকে আমার এই যে একটা কর্নার অল্প কিছু ফুল গাছ, আমার ম্যাক্সিমাম ফুল গাছই তো আসলে 2টা বারান্দাতে রাখা, ছাদে খুব বেশি একটা নেই। সন্ধ্যার দিকে যেটা ফোটে মূলত সন্ধ্যা মালতী গাছটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল, বিকালের রোদের মধ্যে কালারটা এত সুন্দর লাগছিল। আর এই দিকে আমাদের দেখেন এখানে একটা ছোট্ট করলার মাচা আছে। এটা অ্যাকচুয়ালি মাচা না, আমাদের যে ছাদে একটা পার্টিশন দেওয়া আছে, যেখানে কবুতর এবং মুরগি থাকে, তো ওইখানে একটা গেট করার জন্য মাঝখানে একটা বেড়ার মতো দেওয়া হয়েছিল নেট দিয়ে। তো এই জন্য আমরা এখন করলা গাছটা এদিকেই কাছাকাছি লাগাই, এই জন্য যে এটার আলাদা করে মাচা বা বাউনি দেওয়ার প্রয়োজন পড়ে না। খুব সুন্দর করে নেটগুলো বেয়ে বেয়ে করলা গাছটা উঠে যায়। তো গত বছর আমরা করলা গাছ থেকে খেতেই পারিনি, যতবারই আম্মু লাগিয়েছে ততবারই পোকায় নষ্ট করে দিয়েছে। ফলনও খুব বেশি একটা হয়নি, যে কারণে এবার একটু আগে আগেই লাগানো হয়েছিল। তো মাশাল্লাহ এবারের গাছগুলো টিকে গেছে। আর এইদিকে আমি যে কিছু ছোট ছোট আনারসের চারা এনেছিলাম জোহার স্কুলের ওখান থেকে, ওগুলো আম্মু প্রথমে তো একটা জায়গায় বসিয়ে চারাগুলোকে একটু বড় করেছে, তারপর এখন আবার এখানে আলাদা করে বসিয়ে দিয়েছে। দেখা যাক কেমন হয়, কেমন আনারস সেটা আমি অবশ্য জানি না, চারাটাই শুধু এনেছিলাম। তো আমি কিছু করলা তুলে নিচ্ছিলাম, আমাদের এখানে আবার কিছু কিছু করলাতে দেখলাম যে একটু পোকাও ছিল, ছিদ্র ছিদ্র করে ফেলেছে। তো ওগুলো যদি এখন না তুলি তাহলে দেখা যাবে ভিতরে পুরাটাই পোকা হয়ে যাবে। এই জন্য যেগুলোতে আল ফুটিয়েছে সেগুলো তুলে নিলাম। করলা ভাজি আমার অনেক অনেক প্রিয় একটা সবজি। আমার বোন বলে যে একটা তিতা জিনিস কিভাবে মানুষের প্রিয় হতে পারে, কিন্তু আসলেই আপনারা বলেন যারা করলা ভাজি খান নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, করলা ভাজিটা খেতে অন্যরকম একটা তৃপ্তি লাগে। আর আম্মু তো সবসময় একটু লবণ মেখে রেখে দেয় কাটার পরে, এতে করে কিন্তু তেতো ভাবটা অনেকটাই চলে যায়। তবে অনেকেই আছেন যারা করলার তেতো ভাবটাই পছন্দ করেন, তারা যত বেশি তেতো হয় তত খেতে পছন্দ করেন। তো আমরা আবার অতটা তেতো আসলে খাই না, লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ পরে কষ পানি যেটা তিতা সেটা পড়ে যায়। তারপর যদি একটু বেশি করে আলু এবং পেঁয়াজ দিয়ে ভাজি করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আবার আম্মুর সাথে গিয়েছিলাম বাজারে। তো টুকটাক মাছ বাজার দেখাচ্ছি, যদিও বা আগে অনেক সময় দেখাতাম যে মাসিক যে বাজারগুলো আমাদের করা হয়, মুদি বাজার বা মাছ বাজার, সেগুলো আগে দেখাতাম, কিন্তু এখন আর সেই ভিডিওগুলো করা হয় না। এই জন্য যে আগে যেমন আমরা একটা দোকান থেকে পুরো মাসের মুদি বাজার নিয়ে আসতাম, সেটা আমাদের আগের বাসার ওইখান থেকে, অন্য এলাকা থেকে। তো এই জন্য একসাথে অনেকগুলো বাজার আসলে পুরো মাসের বাজারটা একসাথে দেখাতে পারতাম। তবে এখন আমরা আস্তে আস্তে আমাদের এলাকার উপরই ডিপেন্ডেন্ট হওয়া শুরু করেছি, কারণ অনেক বেশি ভেজাল হয়ে যায়, যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নেই, তো অন্য একটা রিক্সা ঠিক করা, অত দূর থেকে আনা অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। তো এই জন্য আমরা একটা দোকান ঠিক করেছি, ওনাকে আমরা কি কি আইটেম আমরা ইউজ করি, কোন কোন ব্র্যান্ড ইউজ করি সেটা ওনাদেরকে বলে দিয়েছি। ওনারা আমাদের নিকটস্থ হাট একটা বাজার আছে, টঙ্গী বাজার বলি আমরা, তো ওইখানে সব কিছু পাওয়া যায়, একদম পাইকারি থেকে শুরু করে খুচরা, অনেক বড় বাজার। ওইখান থেকেই উনি আমাদের চাল থেকে শুরু করে প্রতিটা জিনিস আমাদের পছন্দ মতো আমাদের এনে একেবারে বাসায় পৌঁছে দেন। আমাদের বাসার সামনের গলিতেই ওনার দোকানটা, যে কারণে আম্মু যেগুলো হচ্ছে একদম বেশি কোয়ান্টিটি সেগুলো আগে একসাথে নিয়ে আসে, আর যেগুলো টুকটাক নাস্তা আইটেম বা ডিম এই জাতীয় জিনিস, এগুলো আমরা যখন যেটা লাগে তখন দোকান থেকে নিয়ে আসা হয়, যে কারণে একসাথে আর আনার প্রয়োজন পড়ে না। আর মাছ বাজারটাও কিন্তু আমি আগে পুরো মাসের বাজারটা একসাথে করে নিয়ে আসতাম, কিন্তু এখন কিন্তু খুব অল্প অল্পই কিনে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট 3-4টা 4টা 5টা আইটেম। তো আমি মূলত
আটটা ধরনের মাছ, ম্যাক্সিমামই 8 অথবা 9 অথবা 7 এর ভিতরেই 8 আইটেম রাখার চেষ্টা করি, যাতে মাছ খেতে খেতে একঘেয়েমি না আসে। আর আমরা আলহামদুলিল্লাহ সব মাছ খাই, এবং আমার মেয়েকেও অতিরিক্ত কাটা ছাড়া, যেটা বেছে খাওয়াতে কষ্ট হবে ওইটা ছাড়া সব মাছে ওকে খাওয়াই। তো এই তো। আর এইদিকে হচ্ছে আম্মু আবার আমাদের গাছের যে করল্লা ভাজিটা সেটা করেছিল, সাথে মাছ ভুনা করা হয়েছে, আর ডাল ভাত। এই হচ্ছে আমাদের নর্মাল সেই দিনকার দুপুরের লাঞ্চ ছিল। আর এদিকে আম্মু গাছের পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছিল। তো গাছের জিনিস খেতে তৃপ্তিটা অন্যরকম কেন, কারণ মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, কোনো ভয় থাকে না যে কোনো বিষ খাচ্ছি কিনা, কোনো কেমিক্যাল খাচ্ছি কিনা, একদমই নিশ্চিন্তে খাওয়া যায়। আর ওই যে বলেছিলাম যে আমার মেয়ের পরীক্ষার কিছুদিন আগে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, এবং ওই অসুস্থতা নিয়েও পরীক্ষা দিয়েছিল। তো দেখেন ও কী পরিমাণ মেডিসিন তখন নিয়েছে। আর এই গ্যাসটা তো ওকে প্রতিদিন আমি 3 বেলা করে দিয়েছিলাম, বাসাতেই দিয়েছি, যেহেতু মেশিনটা বাসাতে ছিল, আব্বুর অসুস্থতার সময় কেনা হয়েছিল। তো এতদিন পরে কাজে লেগে গেল, প্রায় 4 বছর পরে মেশিনটা বের করে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। এজন্যই ওকে বাসায় দিতে পেরেছি, অনেকটাই আমার জন্য ইজি হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সবসময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।